আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হিসাব বিজ্ঞান নিয়ে। প্রথম পর্ব হিসাব বিজ্ঞান আসলে কি সেটা সেটা নিয়ে আগে ডিসকাস করব, তারপরে আস্তে আমাদের যাব। প্রথমে আমি হিসাব বিজ্ঞানের ধারণাটা দিব। প্রথমটা হচ্ছে হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী সংগঠিত হয়। কথায় সেখানে আমরা শুধু কিছু এক্সাম্পল বলি। প্রথম হচ্ছে যে আপনার খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতায় পাওনাদারকে পরিশোধ ইত্যাদি। এগুলো খরচ আমাদের। এরপর হচ্ছে যে আসলে হিসাব বিজ্ঞানের বিষয়ে যেটা মূলত আলোচনা করা হয়, ব্যবসায়ীর আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের মাধ্যমে আমাদের এটা মূলত কাজ। তো আমরা আর একটু ডিটেলে যাব। সেখানে আমরা মূলত সরাসরি লেনদেনে চলে যাব, কারণ আমাদের মূল বিষয়টা হচ্ছে যে লেনদেন। আমরা অনেকভাবে লেনদেন করতে পারি। তখন প্রাচীন যুগে আমাদের লেনদেন হতো বিনিময় প্রথা ছিল, এখন কিন্তু সেটা একটা বিলুপ্ত হয়ে গেছে। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেনদেন হতে হলে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকে। অঙ্কের পরিমাপযোগ্য, অর্থাৎ আমাদের টাকায় পরিমাপযোগ্য হতে হবে, আমাদের লেনদেনটা হতে হবে। যদি টাকার পরিমাণ যোগ্য হয় তাহলে সেক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, অর্থাৎ আমরা যে ট্রানজ্যাকশনটা করবো সেটার ক্ষেত্রে দুই পক্ষের একটা আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যেমন আমরা যদি বলি নগদে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, সেখানে আমি আসবাবপত্রটা পাইছি, বিনিময়ে আমার টাকা গেছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হলো। তারপর দ্বৈত সত্তা, আমাদের প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করে আর এক পক্ষ সুবিধা প্রদানকারী। যেমন আমরা বেতন প্রদান করলে সেখানে আমরা সুবিধা প্রদান করছি, যে কর্মচারী সেই সুবিধা গ্রহণ করছে, তাহলে দ্বৈত সত্তা। তারপর স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, এটা হচ্ছে আমাদের বিষয়টা কিরকম। ধারে বিক্রয়, যেমন একটা লেনদেন, এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আর আলাদা স্বতন্ত্র বা স্বয়ংসম্পূর্ণ 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, অর্থাৎ আমরা বাকি দিয়ে বিক্রি করলাম, টাকাটা পরবর্তী আদায় হলো। তারপরে আমাদের এখানে আমরা শেয়ার একটু হিসাব সমীকরণের প্রভাব, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের এই জিনিসটা আপনি যদি 9, 10, তারপরে ইন্টার, অনার্স লেভেল, অর্থাৎ প্রত্যেক জায়গায় এটা অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনার এই হিসাব সমীকরণের প্রভাবটা পরীক্ষায় আসে। তো আমরা এখানে প্রতিটা ট্রানজ্যাকশনের লেনদেন সেটা একটু দেখব। যেমন 50,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো, সেটা অবশ্যই লেনদেন। কেন? আপনার 50,000 টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করলাম, সেটাকে আমরা যদি জার্নাল করি, দুইটা পক্ষ বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে নগদ ডেবিট, মূলধন ক্রেডিট। কারণ হচ্ছে আমাদের হিসাবের 5টা হিসাবের মূলত প্রকার হচ্ছে 5 প্রকার। একটা সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব, তারপরে ব্যয়। এই 5টার মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে কি, আমরা যখন ব্যবসা শুরু করব তখন আমাদের মূলধন নিয়ে যখন ব্যবসা শুরু করবো তখন নগদ বাড়বে, অপরদিকে আমাদের ক্যাপিটাল বাড়বে। এটা হচ্ছে নগদ টাকাটা আমার চলতি সম্পদ, আর হচ্ছে যে মূলধনটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। দ্বিতীয় ট্রানজ্যাকশন আছে, তাহলে নগদে
15,000 টাকা পণ্য ক্রয় আমরা ক্রয় করলাম। এটা আমরা যখন ট্রানজ্যাকশনগুলো আইডেন্টিফাই করবো তখন মনে করতে হবে যে আমি নিজের ব্যবসা, এরকম ধরে নিতে হবে। যেমন আমি নগদে 15,000 টাকা পণ্য ক্রয় করলাম, তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। এখানে আমাদের দুইটা বিষয় হলো পণ্য ক্রয়, এটা হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে যে নগদ টাকা, এটা সম্পদ। তো আমি আরেকটা বিষয়ে ডেবিট ক্রেডিটের বিষয়টা একটু টোটাল করবো, ডিটেল করব। তারপর হচ্ছে তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। একজন পাওনাদার কত টাকা পরিশোধ, আমাদের যেই পাওনাদার ছিল তাকে আমরা পরিশোধ করছি, সেক্ষেত্রে আমাদের পাওনাদারকে ডেবিট করতে হবে, নগদকে ক্রেডিট করতে হবে। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, তাই এটা হচ্ছে যে আমরা ক্রয়ের জন্য একটা আদেশ প্রদান করছি, যে যার থেকে আমরা ক্রয় করি সেই প্রতিষ্ঠানকে আমরা একটা জাস্ট, এখানে কোনো ট্রানজ্যাকশন হয়নি। তৃতীয় পঞ্চমটা হচ্ছে যে বিজ্ঞাপন প্রদান, বিজ্ঞাপন প্রদান, অর্থাৎ আমরা আমাদের প্রোডাক্টটাকে প্রচার করার জন্য বিজ্ঞাপন দিলাম, সেই বিজ্ঞাপন পাওয়া আমাদের খরচ হলো 2,000 টাকা। তাহলে এই খরচটাকে আমরা ডেবিট করব, বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। 6 নাম্বার হচ্ছে যে কি, মামুনকে মাসিক 7,000 টাকার বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। আমরা নিয়োগ করলাম কিন্তু বেতন দিই নাই, তাহলে সেটা ট্রানজ্যাকশন না। ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক এত টাকা উত্তোলন করেছে। এখানে উত্তোলনের বিষয়ে আমরা দুইটা বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা ব্যক্তিগত উত্তোলন, একটা ব্যবসায়িক উত্তোলন। থাকে ব্যক্তিগত উত্তোলন অর্থাৎ মালিক নিজে উত্তোলন করলে তাহলে উত্তোলনকে আমরা ডেবিট করব, তারপর নগদকে ক্রেডিট করব। আর যদি আমরা ব্যবসার প্রয়োজনে করি, এটা উত্তোলনটা এখানে যেমন মালিক ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেছে, সেটা কোথায় থেকে উত্তোলন করছে, এটা হচ্ছে যে ব্যবসা থেকে উত্তোলন করছে, এটা বোঝা যাচ্ছে। আবার ব্যক্তিগত প্রয়োজনে মালিক ব্যাংক থেকে উত্তোলন করতে পারে, তখন সেটা একটা বিষয়। এইগুলো নিয়ে আমি আর একটু ডিটেল করব। মালিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেলে সেখানে এখানে লিপিবদ্ধ হবে না, কারণ হচ্ছে এটা ব্যক্তির মালিকানা বিষয়, এটা ব্যবসায়ের কোনো বিষয় না। তারপর হচ্ছে আমরা 9 নম্বরে যাব, হাসেম ব্রাদার্স সাথে প্রতি মাসে 2,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন। আমরা পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন করলাম, যে কিন্তু এখানে ক্রয় করা হলো না, এটা ট্রানজ্যাকশন না। 10,000 টাকার মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। আমরা হানিফ ট্রেডার্সের নিকট পণ্য বিক্রি করলাম 10,000 টাকার, কিন্তু ধারে, সেই এখন আমাদেরকে দিবে টাকা, আমরা তার থেকে পাবো, এই বিষয়টা এরকম। তাহলে এখানে আমাদের হানিফ ট্রেডার্স ডেবিট, তারপর বিক্রয় ক্রেডিট। এখানে হানিফ ট্রেডার্সের পাশে আমরা দেনাদার লিখতে পারি, সে আমাদের দেনাদার। আমাদের একদিকে সম্পদ বৃদ্ধি, একদিকে আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি পাওয়া মানে আসলে ওনার্স ইকুইটি। তারপরে হচ্ছে আমাদের হিসাব সমীকরণের, যেটা আমরা অলরেডি বলে গেছি, সেটা হচ্ছে ইকুয়াল প্লাস ওই ইকুয়াল হচ্ছে অ্যাসেট অ্যাজ দি লায়াবিলিটিস ও দি ওনার্স ইকুইটিস। তো আমরা একটু এই যে সমীকরণের ডিটেইলের একটু ডেফিনেশনটা দেখবো। যেমন সম্পদ কি বলতে আমরা বুঝি অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে, এমন যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ সম্পদটা সাধারণত আমরা 1 বছর চেয়ে অধিক ব্যবহার করি, সেই ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে আমরা অর্থ উপার্জন করা। যেমন আমাদের এখানে সম্পদের মধ্যে আসবাবপত্র, দালান কোঠা, কলকব্জা। এরপরে হচ্ছে আমাদের দায়। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে মোট সম্পদ, অর্থাৎ মালিক ব্যতীত তৃতীয় পক্ষের দাবিটা হচ্ছে দায়। আসলে মালিকানা সত্ত্ব কি, ব্যবসায়ের মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলেও যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে যে মালিকানা সত্ত্ব। অর্থাৎ
মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা একটা জার্নাল করে আজকের মতো শেষ করব। যেমন এখানে একটা ট্রানজেকশন দেখা যাচ্ছে, এটা না, আমরা আরেকটা করব। একটা জার্নাল করে আজকের মতো আমরা শেষ করবো। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কি, রিফাত এন্টারপ্রাইজ একটি প্রতিষ্ঠান 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। যেমন 1 ডিসেম্বরে একটা ট্রানজেকশন 7 লাখ টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। 2017 1 ডিসেম্বর আমরা ব্যবসা শুরু করতেছি। সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমরা ব্যবসা যখন শুরু করব আমাদের টাকা ব্যবসাতে নগদ টাকা নিয়ে আসলাম, সেই জন্য আমরা নগদ ডেবিট, মূলধন ক্রেডিট, তারপরে একদিকে সম্পদ বৃদ্ধি আর একদিকে মালিকানার সত্ত্ব বৃদ্ধি। মূলধন আমার এক প্রকার দায় হলো, আমরা এটা মালিকানার সত্ত্বের একটা অংশ। তারপর আমরা তৃতীয়টা হচ্ছে ব্যাংক 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ আমরা এই যে 5 লাখ টাকার বাইরে আরো 50,000 টাকা আমাদের ব্যবসায় নিলাম, সেটা ব্যাংকে একটা ডিপোজিট করলাম, সেটা আমার জন্য সম্পদ। আমরা তাহলে সেটাকে ব্যাংক হিসাব ডেবিট লিখবো, ক্যাশ ক্রেডিট লিখবো, অর্থাৎ আমার ব্যবসা থেকে টাকাটা চলে গেছে। 1 ডিসেম্বর সেটা হচ্ছে যে দ্বারে পণ্য ক্রয়। দ্বারে পণ্য ক্রয় হলে সেটা আমরা কি করতে পারি, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। ঠিক আছে, কি লিখবো, ক্রয় ডেবিট, তারপর পাওনাদার ক্রেডিট। যেহেতু পাওনাদারের নাম নেই, পাওনাদার ক্রেডিট। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমরা একটু মিস্টেক করে গেছি, সেটা একটু ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তারপর হচ্ছে আমরা 7 ডিসেম্বর নগদ পণ্য বিক্রয়, সেটা হবে কি, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। একদিকে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে আয় বৃদ্ধি পেল। যেমন আমরা নগদে বিক্রি করলে সেটাকে নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, তারপর হচ্ছে আমাদের মালিক ব্যাংক হতে ব্যক্তি প্রয়োজনে ঋণ গ্রহণ। এটা আমাদের লেনদেন বলা যাবে না, কারণ হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিছে। তারপর 15 ডিসেম্বর 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। সেক্ষেত্রেও এটা ট্রানজাকশন হবে না, কেননা আমরা পণ্য ক্রয়ের একটা ফরমাইশ পত্র পাঠিয়েছি পাওনাদারকে পরিশোধের, যে আমরা ক্রয় করছিলাম 5 তারিখ, সেই 5 তারিখের ক্রয়ের টাকাটা পরিশোধ করব। তখন আমরা 5 তারিখে যে জার্নালটা দিয়েছিলাম তখন লিখছিলাম যে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট লিখছিলাম। এখন তার পাওনাদারকে আমরা ডেবিট করব, পাওনাদার ডেবিট, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের মতো আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম।